এই মেয়ে তারকা তার প্রাক্তন চলে যাওয়ার কিছুক্ষণ পরেই এক ধনকুবেরের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেল। 1 মাসের মধ্যে তিনি একজন ক্ষমতাধর ধনকুবের স্ত্রী হয়ে উঠল। তার প্রাক্তন সহপাঠী তার এই হঠাৎ উত্থানে অসন্তুষ্ট হয়ে একজন ভৃত্য সেজে তার বাড়িতে প্রবেশ করে তাকে ধ্বংস আর কলঙ্কিত করার চক্রান্ত করে চ্যাংজিন এন্টারটেইনমেন্ট একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে ইয়াজেনের সঙ্গে একচেটিয়া চুক্তি বাতিলের ঘোষণা দেয় আর তাকে আনুষ্ঠানিকভাবে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। ইয়াজেন ক্ষোভে ফেটে পড়ে প্রতিনিধি সু এর কাছে যান আর জানতে চান কেন তিনি তার সাথে এমনটা করছেন। প্রতিনিধি সু রেন জিয়াংয়ের মৃত্যুর সমস্ত দায় ইয়াজেনের উপর চাপিয়ে দেন আর প্রথম দিকে তাকে হত্যার অভিযোগ থেকে মুক্ত হতে সাহায্য করার আর কোম্পানিতে তাকে নিয়োগ করার সিদ্ধান্তের জন্য অনুশোচনা করে প্রতিনিধি সু ঘোষণা করে যে এখন থেকে তিনি অতীতের সেই খুনের মামলা ব্যবহার করে তাকে আবার সেই নোংরা নর্দমায় ঠেলে দেবে যেখান থেকে সে এসেছিল। ইয়াজেন প্রতিনিধি সুকে এত কঠিন না হওয়ার জন্য অনুরোধ করে প্রতিনিধি সু তার উপর আরও চাপ সৃষ্টি করে হুমকি দেন যে সে উপর থেকে লাফ দিলেই কেবল তিনি তাকে ক্ষমা করবে। এই দেখে ইয়াজেনও আর চুপ থাকে না আর কঠোরভাবে জবাব দেন যে রেন জিয়াংয়ের মন আগেই ভেঙে গিয়েছিল। প্রতিনিধি সু রেন জিয়াংকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের জন্য ইচ্ছাকৃতভাবে এটি দেখেও না দেখার ভান করেছে। রেন জিয়াং তার সাথে 1 বছর সময় প্রতিনিধি সুয়ের সাথে কাটানো 10 বছরের চেয়েও বেশি স্বাচ্ছন্দ্যে কাটিয়েছে। প্রতিনিধি সুকে জবাব দিয়ে ইয়াজেন ক্ষুব্ধ হয়ে চলে যান। ঠিক যখন তিনি অস্থির বোধ করছিল তখন জুন রুইয়ের মা হঠাৎ ফোন করে জানতে চান তিনি তার হাঁটু গেড়ে ক্ষমা চাওয়ার কথা জুন রুইকে বলেছে কিনা। জুন রুইয়ের মা প্রকাশ করে যে তিনি অসুস্থ আর তার দ্রুত কিডনি প্রতিস্থাপন প্রয়োজন, তাই তার সঙ্গে দ্রুত যোগাযোগ করা দরকার। ইয়াজেন ফোনটি স্পিকারে দেন যাতে জুন রুই তার মায়ের কথা সরাসরি শুনতে পান আর তার মায়ের করুণ চেষ্টার আসল উদ্দেশ্য যা আন্তরিক অনুশোচনা নয় তা দেখতে পান। জুন রুই শেষ পর্যন্ত তার মাকে কিডনি দান করতে রাজি হন আর তার সমস্ত ডোন পরিশোধ করতেও ইচ্ছুক হন, তবে একটি শর্তে তার মা যেন ভবিষ্যতে আর কখনো ইয়াজেন আর তার দাদুকে বিরক্ত না করে আর তাদের জীবনে হস্তক্ষেপ না করে। অপারেশনের আগে জুন রুই ইয়াজেনকে ফোন করে সতর্ক করে দেন যে এই সময়ে যখন তিনি তার পাশে থাকতে পারবে না তখন যেন সে নিজের ভালোভাবে খেয়াল রাখে। ইয়াজেনের সবচেয়ে বড় চিন্তা ছিল প্রতিনিধি সু। তিনি জানতেন যে প্রতিনিধি সুয়ের তার প্রতি ঘৃণা অনেক গভীর আর তাদের মধ্যে দ্বন্দ্ব এখন এক অচলাবস্থায় পৌঁছেছে। এই অচলাবস্থা কাটানোর জন্য একজনকে পুরোপুরি অদৃশ্য হতে হবে, কিন্তু তিনি কখনো ভাবেননি যে পরিস্থিতি হঠাৎ মোড় নেবে। পুলিশ একটি অভিযোগ পায় যে চ্যাংজিন এন্টারটেইনমেন্টে অবৈধ কার্যকলাপ যেমন তহবিল তছরূপ আর কর ফাঁকি ছিল আর কোম্পানির অভ্যন্তরে একটি তালাবদ্ধ সংরক্ষণাগার ছিল যা দিয়ে তারা তাদের অধীনস্থ অভিনেতাদের হুমকি দিত আর ব্ল্যাকমেইল করত। পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে আর ঘটনাস্থল থেকে প্রতিনিধি সুকে গ্রেপ্তার করে। এই খবর শুনে ইয়াজেন অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে, তার মনের ভার দূর হয় আর তিনি পুরোপুরি স্বস্তি পান। এর কিছুক্ষণ পরেই তিনি ডিও এন্টারটেইনমেন্ট কোম্পানির কাছ থেকে একটি ফোন পান। তারা তার সাথে চুক্তি করার আগ্রহ প্রকাশ করে। ইয়াজেন দেখা করার জন্য এন্টারটেইনমেন্ট কোম্পানিতে যান। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে যে তিনি কোম্পানির প্রতিনিধি ওয়েন দাওহেকে চেনেন কিনা, কারণ দাওহে নিজেই ব্যক্তিগতভাবে তাকে চুক্তিবদ্ধ করার অনুরোধ করেছিল আর এর আগেই তিনি ইন্টারনেটে তার সম্পর্কে নেতিবাচক খবরগুলি সরিয়ে দিতে সাহায্য করেছিল। ইয়াজেন দাওহের সাথে দেখা করতে যান। তিনি আগেই অনুমান করেছিল যে সুয়ের গ্রেপ্তার দাওহের কাজ ছিল আর তিনি সরাসরি দাওহেকে জিজ্ঞাসা করে যে তিনি তাকে কেন সাহায্য করতে চান, বিশেষ করে যখন তিনি বর্তমানে জনমতের কেন্দ্রে আর তার বদনাম রয়েছে। দাওহে বলেন যে তিনি তার পটভূমি তদন্ত করেছে আর তার শৈশবের দুর্দশার জন্য গভীরভাবে সংবেদনা প্রকাশ করে আর তিনি তার রক্ষক হতে চান। তিনি স্বীকার করে যে প্রতিনিধি সুয়ের বিষয়টি ছিল শুধুমাত্র প্রথম ধাপ আর পরবর্তীতে তার জন্য তার আরও পরিকল্পনা আছে, তবে আপাতত তিনি সেগুলো প্রকাশ করতে পারছে না। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেতে চলা জুন রুই জাইউয়ের কাছ থেকে একটি ফোন পান। জাইউ বলে যে তার কাছে গুরুত্বপূর্ণ কিছু বলার আছে আর তাকে তার অফিসে যেতে বলে। এই সময়ে জাইউ ইয়াজেনকে অনুসরণ করে আহত করা সেই ব্যক্তিদের তদন্ত করছিল। তিনি জানতে পারে যে অপরাধীরা নকল লাইসেন্স প্লেট লাগানো একটি গাড়ি চালাচ্ছিল আর তাদের প্রকৃত পরিচয় এখনও নিশ্চিত করতে পারেননি। তিনি যেটা বুঝতে পারেননি তা হলো তার অফিস ডেস্কের নিচে আগেই একটি গুপ্তচর যন্ত্র বসানো হয়েছে আর তার প্রতিটি কথা স্পষ্টভাবে দাওহের কানে পৌঁছাচ্ছিল।
দাওহে ইয়াজেনের অতীত কলঙ্ক মুছে ফেলার জন্য বদ্ধপরিকর ছিল। তিনি তার অধীনস্থদের নির্দেশ দেন আপাতত অস্ত্রোপচার পরবর্তী জুন রুইকে অগ্রাহ্য করে জাইউকে একটি লুকানো বিপদ হিসেবে আগে সরিয়ে দিতে। জাইউ আসন্ন বিপদ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ হয়ে জুন রুইকে তার হাত আর পেটের ক্ষতচিহ্ন দেখান আর বলে যে কেউ ইয়াজেনকে ইচ্ছাকৃতভাবে অনুসরণ করেছে আর তাকে গুরুতরভাবে আহত করেছে। তিনি সন্দেহ করে যে অপরাধীর উদ্দেশ্য খারাপ আর তাদের উদ্দেশ্য মোটেও সাধারণ নয়। তারা যখন ইয়াজেনকে গোপনে কে লক্ষ্য করছে তা বিশ্লেষণ করছিল তখন তারা খেয়াল করেনি যে কেউ নিঃশব্দে অফিসের দরজা বাইরে থেকে তালা মেরে দিয়েছে আর চুপি চুপি ভেতরে গ্যাস ছাড়ছে। জাইউ প্রথম গ্যাসের গন্ধ পান, উঠে গিয়ে দেখতে পান আর অবাক হন যে দরজা বাইরে থেকে তালা মারা হয়েছে আর দরজার বাইরের আগুন ক্রমাগত ভেতরের দিকে ছড়িয়ে পড়ছে। এই জরুরি পরিস্থিতিতে তিনি কাছাকাছি একটি চেয়ার তুলে নিয়ে কাচের দরজাটি সজোরে ভাঙার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত এতেই গ্যাস ক্যানটি বিস্ফোরিত হয়। সাথে সাথে এক বিশাল আগুন পুরো ঘরটিকে গ্রাস করে নেয়। ভাগ্যক্রমে বিস্ফোরণের মুহূর্তে জাইউ আর জুন রুই দ্রুত বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে। সৌভাগ্যক্রমে তারা কেউই আহত হননি। ইয়াজেনের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে তারা বারবার তার সাথে যোগাযোগের চেষ্টা করেও সফল হননি। এই সময়ে ইয়াজেন এইমাত্র ডিও এন্টারটেইনমেন্টের সাথে চুক্তি স্বাক্ষর করে আর দাওহে তার সম্পূর্ণ পরিকল্পনা তার কাছে প্রকাশ করে। তিনি ইয়াজেনকে একজন বিখ্যাত পরিচালকের নতুন চলচ্চিত্রে অভিনয়ের ব্যবস্থা করবে যা তাকে আন্তর্জাতিকভাবে আত্মপ্রকাশে সাহায্য করবে আর একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে পুরস্কারের জন্য প্রতিযোগিতায় সহায়তা করবে। ইয়াজেন দাওহের দেওয়া বাগদানের আংটি গ্রহণ করে আর তার বিয়ের প্রস্তাবে রাজি হন। ঠিক তখনই জুন রুই হঠাৎ তার দাদার সেক্রেটারির কাছ থেকে একটি জরুরি ফোন পান। জানতে পারে যে তার দাদা গুরুতর অসুস্থ। তিনি জাইউকে নির্দেশ দেন ইয়াজেনকে খুঁজে বের করতে আর যে কোনো মূল্যে তার নিরাপত্তা নিশ্চিত করতে আর তারপর তিনি দ্রুত হাসপাতালে ছুটে যান। দুঃখের বিষয়, তিনি তার দাদুকে শেষবারের মতো দেখতে পাননি। তার দাদা ইতিমধ্যে মারা গেছে। জুন রুইয়ের মা অন্ত্যেষ্টিক্রিয়ায় আসে আর সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে যে তার দাদার সম্পত্তিতে তার কোনো অংশ আছে কিনা। যখন তিনি জানতে পারল যে তিনি এক পয়সাও পাননি তখন তিনি সাথে সাথে মেঝেতে গড়াগড়ি দিতে শুরু করে আর দাদুকে অভিশাপ দেন। তার মানসিক উত্তেজনার মধ্যে তিনি ভুল করে জুন রুইয়ের আসল পরিচয় প্রকাশ করে ফেলে। জুন রুই যেন অবাক হন। তিনি কখনো ভাবেননি যে তিনি যাকে তার দাদা সব সময় আদর করেছে সে আসলে এই পরিবারের একজন অবৈধ সন্তান আর তাদের সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই। তার মা এটি দেখে তাকে আরও বেশি গালাগাল করে, তাকে বোকা বলে ডাকে আর প্রকাশ করে যে ইয়াজেন সেই শয়তান ছোটবেলা থেকেই এই গোপন কথা জানত আর সেই একমাত্র যে এতদিন অন্ধকারে ছিল। জুন রুই তখন বুঝতে পারল যে তার মা ইয়াজেনকে হয়রানি করে বাড়ি থেকে বের করে দিয়েছিল কারণ তিনি ভয় পেয়েছিল ইয়াজেন এই গোপন কথা ফাঁস করে দেবে। তিনি অনুশোচনায় ভরে গেল, বিশ্বাস করল যে তার কারণেই ইয়াজেনের দুর্ভোগ হয়েছে আর একই সাথে তিনি ইয়াজেনের প্রতিও ক্ষোভ প্রকাশ করে যে সে তাকে সত্য বলেনি। ইয়াজেন অবশ্যই অস্বাভাবিকভাবে শান্ত ছিল। তিনি বলে যে তিনি তার ভালোর জন্যই এমনটি করেছে। যদি গোপন কথাটি আগে প্রকাশ হয়ে যেত তবে সে জুন রুইয়ের পরিচয় ধরে রাখতে পারত না আর স্বস্তির সাথে তার দাদার ধনী জীবন উপভোগ করতে পারত না। কিন্তু জুন রুই বলে যে তিনি তার বর্তমান সবকিছু ছেড়ে দিতেও প্রস্তুত যদি তিনি আগে জানতে পারত যে তিনি পরোক্ষভাবে ইয়াজেনের দুঃখজনক ভাগ্যের কারণ, তবে তিনি ইয়াজেনের সমস্ত কষ্ট নিজে বহন করতে রাজি ছিল। ইয়াজেন যা স্থির হয়ে গেছে সেই অতীত নিয়ে আর ভাবতে চাননি আর শীঘ্রই তিনি দাওহেকে বিয়ে করে আর দাওহের বিলাসবহুল ভিলায় চলে যান। একজন স্টার আর ধনকুবেরের মধ্যে এই বিয়ে মুহূর্তের মধ্যে জনমতকে উত্তেজিত করে তোলে। ইয়াজেন সাথে সাথেই জনসাধারণের ঈর্ষার পাত্র হয়ে ওঠে। ইয়াজেন ভিলা পরিদর্শনের সময় দেখতে পান যে তৃতীয় তলার পড়ার ঘরটি তালাবদ্ধ ছিল। তিনি ঘুরে দেখার অজুহাতে তত্ত্বাবধায়ককে তালা খুলতে বলে তত্ত্বাবধায়ক তাকে জানান যে তৃতীয় তলার পড়ার ঘরে শুধু দাওহেরই প্রবেশাধিকার আছে। ইয়াজেন তো দূর, দাওহের প্রাক্তন স্ত্রীও কখনো সেখানে প্রবেশ করেনি। ইয়াজেন এই ঘরটি সম্পর্কে খুব কৌতূহলী ছিল। তিনি স্ক্রিপ্ট পড়ার জন্য একটি শান্ত জায়গা খোঁজার কথা বলে মিথ্যা বলে আর আশা করে যে দাওহে তাকে পড়ার ঘরে ঢোকার অনুমতি দেবে। দাওহে কৌশলে এড়িয়ে গিয়ে বলে যে তিনি তার সাথে স্ক্রিপ্ট অনুশীলন করতে পারে আর পড়ার ঘরে যাওয়ার কোনো দরকার নেই। ইয়াজেন স্ক্রিপ্টটি দাওহের হাতে তুলে দেন, তাকে অনুশীলনে সাহায্য করতে বলে আর বলে যে দাওহে যে চরিত্রে অভিনয় করছে সে হলো প্রধান চরিত্রকে
ইয়াজেনকে হত্যা করার পিছনের মূল হোতা, আর তিনি এই চরিত্রের উপর প্রতিশোধ নেবে। দাওহে হঠাৎ ইয়াজেনকে জিজ্ঞাসা করে যে তিনি কখনো কাউকে হত্যা করেছে কিনা বা তিনি কাউকে হত্যা করতে চান কিনা। এরপর তিনি তার প্রাক্তন স্ত্রীর গল্প বলতে শুরু করে। তিনি তার প্রাক্তন স্ত্রীর সমস্ত অনুরোধে সাড়া দিত, কিন্তু তার প্রাক্তন স্ত্রী ছিল লোভী আর অতৃপ্ত, এমনকি যখনই তাকে দেখত তখনই বলতো যে তিনি তাকে মেরে ফেলতে চান। এই কারণে তিনি তার প্রাক্তন স্ত্রীকে তালাক দেন। পরে তার প্রাক্তন স্ত্রী সম্পূর্ণ মানসিকভাবে ভেঙে পড়ে আর বর্তমানে একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন। দুজনের কথোপকথনটি ছিল অর্থপূর্ণ, কিন্তু দুজনই না বোঝার ভান করে কথার ছলে গোপনে একে অপরের সাথে লড়াই করতে থাকে। পরের দিন জাই ও বিশেষভাবে ইয়াজেন উপস্থিত ছিল এমন একটি অনুষ্ঠানে যান। ইয়াজেন সুযোগ বুঝে তাকে তার গাড়িতে ডেকে নেন আর তাকে গোপনে দাওহের তদন্ত করতে বলে, বিশেষ করে দাওহের প্রাক্তন স্ত্রী এখন কোথায় আছেন তা জানতে বলে। তখনই জাই ও জানতে পারেন যে দাওহে বিবাহিত ছিল। তিনি সাথে সাথেই দাওহেকে একজন খারাপ লোক বলে অভিশাপ দেন। তিনি জানত না যে তাদের পুরো কথাগুলো দাওহে রিয়েল টাইমে শুনছিল। বাড়িতে ফিরে তত্ত্বাবধায়ক ইয়াজেনকে 1 কাপ গরম চা দেন, বলে এটা দাওহের আদেশ ছিল আর তাকে অবশ্যই এটি পান করতে হবে। তত্ত্বাবধায়ক চলে যাওয়ার পর ইয়াজেন দ্বিধা না করে চাটি সিঙ্কে ঢেলে দেন। দাওহে যখন বাড়ি ফেরে তখন তিনি ইয়াজেনকে সোফায় ঘুমন্ত দেখতে পান। তিনি ধীরে ধীরে ঝুঁকে ইয়াজেনের গাল স্পর্শ করে তার মুখে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। ইয়াজেন সুইমিং পুলের পাশে রোদ পোহাচ্ছিল। শ্যাংজি একজন দাসী সেজে নিঃশব্দে তার পিছনে এসে একটি ছুরি শক্ত করে ধরে ইয়াজেনের দিকে তাক করে। ইয়াজেন তার উপস্থিতি বুঝতে পেরে হঠাৎ চোখ খুলে ছুরিটি ধরে ফেলে আর দ্রুত উঠে দাঁড়ান। কিছুদিন ধরে বেকার থাকা শ্যাংজি নিয়মিত ইয়াজেনের বাড়িতে এসে খেয়ে যেত। খাওয়া দাওয়ার পরেও তিনি ইয়াজেনের পোশাকের রুম থেকে ব্যাগ আর গহনা গোপনে নিয়ে সেকেন্ড হ্যান্ডে বিক্রি করে দেন। প্রচুর বিলাসবহুল জিনিস বহন করার সময় তাকে দোকানে পুলিশ গ্রেপ্তার করে। ভাগ্যক্রমে ইয়াজেন এগিয়ে এসে সাক্ষ্য দেন, স্বীকার করে যে জিনিসগুলো স্বেচ্ছায় শ্যাংজিকে উপহার দেওয়া হয়েছিল আর এই ঝামেলাটি মিটে যায়। পরে শ্যাংজি জিনিসগুলি জেনকে ফিরিয়ে দেন। বহু বছর ধরে শ্যাংজি ক্রমাগত হাই স্কুলে ইয়াজেন দ্বারা নির্যাতিত হওয়ার অভিজ্ঞতা মনে করত। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করত যে তার পরবর্তী কঠিন জীবন সেই সময় থেকেই শুরু হয়েছিল। শ্যাংজি তার ভেতরের রাগ শান্ত করার জন্য ইয়াজেনের কাছে ক্ষমা চাইতে চেয়েছিল, তবে ইয়াজেন কখনো মনে করেনি যে তিনি কোনো ভুল করেছে। তিনি কেবল যেমন তেমন জবাব দিয়েছিল। এটি ছিল বোকা শ্যাংজিয়েরই দোষ যে তাকে উস্কানি দিয়েছিল। শ্যাংজি যখন দেখল ইয়াজেন ক্ষমা চাইতে রাজি নন, তখন আবার ছুরি চালিয়ে তাকে আঘাত করে ধারালো ব্লেডটি ইয়াজেনের কলারবোন কেটে দেয়। ঘৃণাভরা চোখে শ্যাংজি অভিযোগ করে যে তিনি ইয়াজেনের আশেপাশে ঘুরছে কারণ তিনি নিজের চোখে দেখতে চেয়েছিল যে সে কিভাবে নিচে পড়ে যায়, কিন্তু সে নিচে না পড়ে বরং আরও উপরে উঠে গেছে। শ্যাংজি চিৎকার করে বলেন তিনি নিজের হাতে ইয়াজেনের জীবন শেষ করে দেবে। ইয়াজেন শ্যাংজিকে দূরে ঠেলে দেওয়ার জন্য লড়াই করে, কিন্তু অন্য পক্ষ তাকে প্রবলভাবে টেনে ধরে। শ্যাংজি ইয়াজেনের উপরে উঠে যান আর তার মুখ নষ্ট করার জন্য তার হাত দিয়ে জোরে চাপ দেন। এই বিশৃঙ্খল প্রতিরোধের সময় ছুরিটি ভুলবশত শ্যাংজির মুখ কেটে দেয়। শ্যাংজি পুলের জলে নিজের প্রতিচ্ছবি দেখে সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে আর চিৎকার করে। ইয়াজেন মাটিতে শুয়েছিল, তার অশ্রু পুলের জলের সাথে মিশে যাচ্ছিল আর হঠাৎ করে পাগলের মতো হাসতে শুরু করে। এই সময় দাওহে, যিনি এইমাত্র ফিরেছে, তিনি দূর থেকে শীতল দৃষ্টিতে সবকিছু দেখছিল। এখানেই পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বের জন্য ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।